আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে আমাদের পাঠশালা অনুষ্ঠানে স্বাগতম। আমরা আজকে পড়ব নবম শ্রেণীর সাধারণ বিজ্ঞান বিষয়ের সপ্তম অধ্যায়টি। চলো আমরা কিছু ছবি দেখি এবং ছবি দেখে অনুমান করার চেষ্টা করি যে আমাদের পাঠের বিষয়বস্তুগুলো কী। এখানে আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি। লেবু, তারপরে গলায় হাত দেওয়া অর্থাৎ জ্বালাপোড়া করছে, নিচে চুন ব্যবহার করছে মহিলাটি, এবং কিছু চামচে কিছু লবণ বা সল্ট দেওয়া আছে। অর্থাৎ আমাদের পাঠের বিষয়বস্তু হলো অম্ল, ক্ষারক ও লবণের ব্যবহার। এই পাঠ থেকে আমরা যা শিখতে পারবো তা হলো অ্যাসিডের বৈশিষ্ট্য, প্রাত্যহিক জীবনে ব্যবহার এবং সাবধানতা ব্যাখ্যা করতে পারবো। পাকস্থলীতে অ্যাসিডিটির কারণ এবং সঠিক খাদ্য নির্বাচন ব্যাখ্যা করতে পারবো। পদার্থের পিএইচ মান জানার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবো। আমাদের জীবনে প্রশমনের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবো। ক্ষারক ও লবণের বৈশিষ্ট্য ও ব্যবহার বর্ণনা করতে পারবো। এখানে আমরা কতগুলো অ্যাসিড দেখতে পাচ্ছি। গত ক্লাসে বা পূর্বের শ্রেণীতে আমরা অ্যাসিডগুলোকে খনিজ অ্যাসিড হিসেবে জানি, যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড এবং ফসফরিক অ্যাসিড। এই পাঠে বা এই শ্রেণীতে আমরা এগুলোকে জানবো শক্তিশালী অ্যাসিড হিসেবে। অর্থাৎ অ্যাসিড দুই রকমের হতে পারে। খনিজ অ্যাসিড, জৈব অ্যাসিড আমরা জেনেছি। খনিজ অ্যাসিডগুলো খুবই শক্তিশালী হয়। তারপরে আমরা দেখব কিছু জৈব অ্যাসিড। দেখো এখানে লেবু, আঙ্গুর, এগুলো টক জাতীয় ফল, পেয়ারা কিংবা কামরাঙ্গা, এই অ্যাসিডগুলো দুর্বল, এগুলো আমরা খাই। এগুলো আসলে জৈব অ্যাসিড এবং এগুলো দুর্বল অ্যাসিড, এগুলো আমাদের তেমন কোনো ক্ষতি করে না। তাহলে অ্যাসিড আর শক্তিশালী অ্যাসিড আর দুর্বল অ্যাসিড সম্পর্কে যদি আমরা জানি, তাহলে আমরা কিভাবে জানতে পারি বা কিভাবে সংজ্ঞায়িত করতে পারি এগুলোকে? যে সকল রাসায়নিক পদার্থের মধ্যে এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু থাকে এবং যা পানিতে দ্রবীভূত করলে বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন বা প্রোটন দান করে, সেগুলোকে অ্যাসিড বলে। শক্তিশালী অ্যাসিড, যে অ্যাসিডগুলো পানিতে সম্পূর্ণ বা পুরোপুরি বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন তৈরি করবে, সেগুলোকে আমরা শক্তিশালী অ্যাসিড বলি। সাধারণত খনিজ অ্যাসিডগুলো শক্তিশালী হয়, তবে ব্যতিক্রম হচ্ছে কার্বনিক অ্যাসিড। এই কার্বনিক অ্যাসিডটা খনিজ অ্যাসিড হলেও সে শক্তিশালী নয়, অর্থাৎ সে পানিতে পুরোপুরি বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন তৈরি করবে না। এখানে দেখো হাইড্রোক্লোরিক অ্যাসিড একটি শক্তিশালী অ্যাসিড। অ্যাকোয়াটিক অর্থাৎ জলীয় অবস্থায় এই হাইড্রোজেন আয়ন দিবে, সে বিয়োজিত হয়ে হাইড্রোজেন এবং ক্লোরিন আয়নে বিভাজিত হয়ে যাবে। আর দুর্বল অ্যাসিড, যে অ্যাসিডগুলো পানিতে পুরোপুরি বিয়োজিত না হয়ে আংশিকভাবে, অর্থাৎ যতগুলো অ্যাসিডের অণু আছে সবগুলো হাইড্রোজেন আয়ন তৈরি করে না, আংশিকভাবে বা অল্প কিছু আয়ন তৈরি করবে, বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন দিবে, তাদেরকে আমরা দুর্বল অ্যাসিড বলি। সাধারণত জৈব অ্যাসিডগুলোকে আমরা বলে থাকি দুর্বল অ্যাসিড। এখানে কিছু অ্যাসিডের নাম ও সংকেত দেওয়া আছে। যেমন দুর্বল অ্যাসিড হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড বা ভিনেগার বলি এটাকে আমরা, বা সিরকাও বলে থাকি ব্যবহারিক নাম হিসেবে। সাইট্রিক অ্যাসিড লেবুতে পাওয়া যায়, অক্সালিক অ্যাসিড, এগুলো সব দুর্বল অ্যাসিড। অন্যদিকে শক্তিশালী অ্যাসিড হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড। আচ্ছা, এরপরে আমরা অ্যাসিডগুলো, এই যে অ্যাসিড ক্ষার, আমরা যে প্রতিদিন দৈনন্দিন জীবনে আমরা নানা রকম আসলে অ্যাসিড ক্ষার এগুলো ব্যবহার করি, অ্যাসিড আমরা কিভাবে ব্যবহার করি এটা আমরা এখন দেখব। এখানে দেখো বলতা বা বিচ্ছু দেখা যাচ্ছে। বলতা বা বিচ্ছু যদি আমাদের কামড়ায় তাহলে আমাদের জ্বালা করে। কেন জ্বালা করে? কারণ ওদের কামড়ে কি ছিল? ওদের কামড়ে এমন জিনিস ছিল যেটা হচ্ছে ক্ষার জাতীয় পদার্থ, নাম হলো হিস্টামিন। এই হিস্টামিনের কারণে আমাদের ফুলে যায় ত্বক অথবা জ্বালা করে। এই জ্বালা নিবারণের জন্য আমরা কি করি? জ্বালা নিবারণের জন্য আমরা বিভিন্ন মলম বা অয়েনমেন্ট অথবা বেকিং সোডা, ভিনেগার এগুলো যদি ব্যবহার করি তাহলে আমাদের এই জ্বালা নিবারণ হয়ে থাকে। এগুলো হচ্ছে অ্যাসিড জাতীয়। ভিনেগার বা অ্যাসিটিক অ্যাসিড, তারপরে বেকিং সোডা যেটা, এটা লবণ হলেও আসলে অ্যাসিড ধর্মী, তাই এটা এই হিস্টামিনকে নিষ্ক্রিয় করার কাজ করে, যার জন্য আমাদের জ্বালা কমে যায়। আচ্ছা, এরপরে আমরা
বিভিন্ন সময় রিচ ফুড খেয়ে থাকি, মাংস, পোলাও, এগুলো খাওয়ার পরে আমাদের অস্বস্তি হয়, তখন হয়তো আমরা কোমল পানীয় বা পেপসি পান করতে শুনি অনেকে, বা বলে থাকি বা আমরা করে থাকি। তখন আমাদের অস্বস্তি বোধ দূর হয়। কেন এটা দূর হয়? কারণ আমাদের পাকস্থলীতে রয়েছে এক ধরনের অ্যাসিড খাবার হজম করার জন্য, হাইড্রোক্লোরিক অ্যাসিড। সেই হাইড্রোক্লোরিক অ্যাসিডটা হচ্ছে শক্তিশালী অ্যাসিড। সেই অ্যাসিডকে নিষ্ক্রিয় করে দেয় বা কিছুটা প্রশমিত করে বা কিছুটা নিরপেক্ষ বা লাইট করে দেয় হচ্ছে এই কোমল পানীয়। কারণ কোমল পানীয়তে থাকে বেকিং সোডা। এই বেকিং সোডা হচ্ছে হালকা অ্যাসিড ধর্মী, এই জন্য এটা দিয়ে আমাদের সমস্যা দূর হয়। তারপরে আমরা বিভিন্ন ভিটামিন সি গ্রহণ করার কথা সবসময় বলে থাকি। ভিটামিন সি হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড, যেটা বিভিন্ন ফলমূলে, টক জাতীয় ফলমূলে আমরা পেয়ে থাকি। তাহলে এটাকে আমরা সরাসরি এই অ্যাসিডগুলোকে আমরা খাচ্ছি। তারপরে আচার বা বিভিন্ন টক জাতীয় ফল দিয়ে আমরা জ্যাম, জেলি এগুলো তৈরি করি। অনেক সময় এগুলো সংরক্ষণ করার জন্য আমরা ভিনেগার, সিরকা বা অ্যাসিটিক অ্যাসিড ব্যবহার করি। একই জিনিসের তিনটা নাম আমি বলেছি। ভিনেগার বা সিরকা ব্যবহারিক নাম, আর অ্যাসিডটার নাম হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। এখান থেকে প্রশ্ন হয় ভিনেগার বা অ্যাসিটিক অ্যাসিড কি? আচ্ছা, এরপরে হচ্ছে বোরহানি খেলে কি লাভ হয়? আমরা অনেক সময় বোরহানি খাই। তো বোরহানি তৈরি করা হয় আমরা সবাই জানি যে টক দই দিয়ে। টক দই বা দইয়ের মধ্যে কি থাকে? ল্যাকটিক অ্যাসিড থাকে, যার ফলে আমরা যখন কোনো অনুষ্ঠানে এই বোরহানি খাই, তখন যে পোলা, মাংস, বিরিয়ানি খাই, সেগুলো খাওয়ার ফলে যে সমস্যা বা হজমের সমস্যা হতে পারে সেটা দূর করে থাকে এই ল্যাকটিক অ্যাসিড। আচ্ছা, এরপরে আমরা দেখব যে পাউরুটি, কেক, বিস্কিট এগুলো আমরা বানাই। এগুলো বানাতে গেলে দেখি যে এগুলো ফুলে ওঠে। তো এই ফুলে ওঠার জন্য আমরা এগুলো বানাতে গেলে আসলে আমরা ব্যবহার করি বেকিং সোডা। এই বেকিং সোডা যখন তাপ পায় তখন সে ভেঙে যায়, ভেঙে গিয়ে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে, ফলে কেক বা পাউরুটি ফুলে ওঠে। তাহলে দেখলাম আমরা এই অ্যাসিড জাতীয় জিনিস এই খাবারগুলো তৈরি করতে ব্যবহার করছি। আচ্ছা, আইপিএস, গাড়ির ব্যাটারি, তারপরে সৌর প্যানেল এগুলো তৈরি করতে দেখা যায় যে শক্তিশালী সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয়। তারপর আমরা জমির উর্বরতা রক্ষার জন্য বিভিন্ন সার প্রয়োগ করি। তাহলে এই সারগুলো কি জানো যে কি থেকে তৈরি হয়? এগুলো বিভিন্ন অ্যাসিড থেকে তৈরি হয়। এই অ্যাসিডগুলো হচ্ছে সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড। সারগুলো আসলে লবণ, কিন্তু এরা তৈরি হয় বিভিন্ন অ্যাসিড থেকে। সারগুলো হচ্ছে অ্যামোনিয়াম ফসফেট, অ্যামোনিয়াম সালফেট, অ্যামোনিয়াম নাইট্রেট ইত্যাদি সারগুলো। তাহলে আমরা অ্যাসিডের ব্যবহার আমরা জানলাম। এখন এই অ্যাসিড যখন ব্যবহার করব তখন কি আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে? হ্যাঁ, অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ অ্যাসিড আমাদের ত্বকের উপর পড়লে আমাদের ক্ষত তৈরি করবে, সেই স্থান পুড়ে যাবে। তাই এটা ব্যবহার করার সময় অবশ্যই আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে। এটা শুধু আমাদের জন্যই না, যে কোনো বস্তুর উপরে যদি পড়ে তাহলেও আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে। অ্যাসিডের অপব্যবহার ও আইন কানুন। অ্যাসিড অপব্যবহার করে থাকে অনেকেই। আমরা জানি যে অনেকে অ্যাসিড সন্ত্রাসের শিকার হয়, অ্যাসিড দিয়ে মানুষকে পুড়িয়ে ফেলে বা অ্যাসিড ছুঁড়ে মারে। তো এর ফলে দেখা যায় সামাজিকভাবে যারা অ্যাসিড সন্ত্রাসের শিকার হয় তাদেরকে অনেক হেয় প্রতিপন্ন হতে হয়। তাদের জীবন প্রবাহ থেমে যায়, কারো কেউ আত্মহত্যার পথ বেছে নেয়। এই জন্য অ্যাসিডের অপব্যবহার সম্পর্কে আমাদের সচেতন হতে হবে এবং এর আইন কানুন সম্পর্কে জানতে হবে। আচ্ছা, এখানে কি হচ্ছে দেখতে পাচ্ছি, অ্যান্টাসিড খাচ্ছে, তার মানে তার কি হয়েছে বললে আমরা বলি যে অ্যাসিডিটি হয়েছে। তাহলে এই অ্যাসিডিটিটা কি? অ্যাসিডিটিটা হচ্ছে আমাদের পাকস্থলীতে বা স্টোমাকে কি থাকে, খাবার হজম করার জন্য হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে। এই হাইড্রোক্লোরিক অ্যাসিডটা পাকস্থলীতেই তৈরি হয়, কিন্তু কোনো কারণে যদি এই অ্যাসিডের মাত্রা বেড়ে যায় তখন সেই অবস্থাকে আমরা বলি পাকস্থলীর অ্যাসিডিটি। তো এই অ্যাসিডিটির কারণগুলো কি কি? বিভিন্ন খাদ্যদ্রব্য, আমরা এমন সব খাদ্য খাই যে খাদ্যগুলো আমাদের অ্যাসিডিটি তৈরি করে। যেমন এই যে এখানে ফলের জুস দেখতে পাচ্ছি, এগুলো সবই অ্যাসিডিক বা অম্লীয়। এগুলো খালি পেটে বা বেশি পরিমাণে পান করলে আমাদের অ্যাসিডিটি হয়। তারপরে দ্বিতীয় কারণ হিসেবে আমরা বলতে পারি, খাবারের ক্ষেত্রে দ্বিতীয় কারণ হিসেবে বলতে পারি বেশি ভাজা বা তেলযুক্ত, চর্বিযুক্ত খাবার যদি খাই তাহলেও আমাদের অ্যাসিডিটি হয়। অথবা বেশি মশলাযুক্ত খাবার বা চকলেট এগুলো খেলে, চিপস এগুলো খেলেও আমাদের অ্যাসিডিটি হতে পারে। এছাড়া খাবার ছাড়া অন্যান্য উপায় বা কারণ হচ্ছে কি অ্যাসিডিটির, সেটা হচ্ছে সময়মতো খাবার না গ্রহণ করা, দুশ্চিন্তা করা, তারপরে ঘুম ঠিক মতো না হওয়া, এগুলো অ্যাসিডিটির কারণ।
আরও একটি বিশেষ কারণ রয়েছে, সেটা হচ্ছে ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের কারণে অনেক সময় আমাদের অ্যাসিডিটি হয়ে থাকে। তাহলে অ্যাসিডিটির কারণ সম্পর্কে আমরা জানলাম। অ্যাসিডিটি থেকে আমরা রেহাই পেতে পারি কিভাবে? খাবার নিয়ন্ত্রণ করে আমরা সঠিক খাদ্য নির্বাচনের মাধ্যমে এটা করতে পারি। যেগুলো অ্যাসিডিটি তৈরি করে সেই খাবারগুলো আমরা খাবো না। দ্বিতীয়ত, এই ধরনের সবজিগুলো আমরা খেতে পারি, ব্রকলি, ফুলকপি, অ্যাসপারাগাস, লেটুস পাতা, এগুলো খেলে ক্ষার সমৃদ্ধ। পুঁই শাক, তারপর গাজর, সিম, এগুলোর মধ্যে ক্ষার আছে, এই কারণে এগুলো আমাদের অ্যাসিডিটি কমাতে সাহায্য করবে। এছাড়া আমরা বিভিন্ন দুধ, যেমন সয়া দুধ, তারপরে বাদাম, তারপরে ভুট্টা, এগুলো আমরা খেতে পারি। বাদাম দুধ বা হার্বাল চা, গ্রিন টি, এগুলো ব্যবহার করতে পারি। এগুলো খেলেও কিন্তু আমাদের অ্যাসিডিটি কমে যায়। তাহলে আমরা সঠিক খাদ্য নির্বাচনের মাধ্যমে অ্যাসিডিটির হাত থেকে রেহাই পেতে পারি। এখন আমরা জানি তো সব পদার্থগুলি হবে অ্যাসিডধর্মী অথবা ক্ষারধর্মী, বা অ্যাসিড ক্ষার অথবা নিরপেক্ষ। তো বিশুদ্ধ পানিতে অ্যাসিড ক্ষারের এই মাত্রাটা কেমন? বিশুদ্ধ ক্ষার কি অ্যাসিডিক নাকি ক্ষারীয়? বিশুদ্ধ পানি আসলে নিরপেক্ষ, সে অ্যাসিডও না ক্ষারও না। তো এই অ্যাসিডের মাত্রা রয়েছে, পাকস্থলীতে তো অ্যাসিড আছে আমরা জানি, হাইড্রোক্লোরিক অ্যাসিড, কিন্তু এই হাইড্রোক্লোরিক অ্যাসিডিটির মাত্রাটা কেমন? এটা কি লঘু নাকি শক্তিশালী নাকি কি পরিমাণ থাকে? এটা আমরা মান নির্ণয় করতে পারি যে জিনিসের সাহায্যে, তাকে আমরা বলি পিএইচ। পিএইচের মান দ্বারাই আমরা নির্ধারণ করতে পারি যে সেটি পদার্থটি কি অ্যাসিডীয় নাকি ক্ষারীয়, বা তার মাত্রা কেমন, পরিমাপ কেমন। পিএইচ হচ্ছে অ্যাসিড বা ক্ষার জাতীয় পদার্থ পরিমাপের একক। আচ্ছা, তাহলে পিএইচকে আমরা কিভাবে সংজ্ঞায়িত করতে পারি? পিএইচ হচ্ছে কোনো দ্রবণে হাইড্রোজেন আয়নের ক্ষমতা বা কোনো দ্রবণে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা ঋণাত্মক লগারিদমকে আমরা পিএইচ বলি। তো পিএইচের এই মাত্রা বা মানগুলো যদি আমরা দেখি, তাহলে আমরা বুঝতে পারবো যে কোন মান থাকলে বস্তুটি নিরপেক্ষ, কোনটা অ্যাসিডীয়, কোনটা বা ক্ষারীয়। এখানে আমরা যে চারটি দেখতে পাচ্ছি, এখানে 0 থেকে 14 পর্যন্ত দেওয়া আছে। এখানে 7, যে যদি কোনো বস্তুর বা পদার্থের পিএইচ যদি 7 হয়, তাহলে বোঝা যাবে যে পদার্থটি নিরপেক্ষ, সে অ্যাসিডও না ক্ষারও না। কিন্তু 7 থেকে যদি তার মাত্রা, পিএইচের মান যদি 6 হয়, 5 হয়, 4 হয়, 3 হয়, 2 হয়, তার মানে আস্তে আস্তে 7-এর কাছ থেকে, নিরপেক্ষ থেকে আস্তে আস্তে অ্যাসিড ধর্মী হচ্ছে। 6 একটু কম অ্যাসিডীয়, 5 তার চেয়ে বেশি অ্যাসিডীয়, 4 তার চেয়ে বেশি অ্যাসিডীয়, 3, 2, এগুলো আস্তে আস্তে এই পাশে অ্যাসিডের পরিমাণটা বাড়বে পিএইচের মান অনুযায়ী। আর এই পাশে পিএইচের মান যদি 8, 9, 10, 11, 12, 13 হয়, তাহলে আস্তে আস্তে হচ্ছে ক্ষারের পরিমাণ বাড়বে, অর্থাৎ সেই জিনিসটা বেশি ক্ষারকীয় হবে। আমাদের দেহের বিভিন্ন স্থানের পিএইচ বিভিন্ন রকম থাকে, যেমন জিহ্বার, লালার পিএইচের মান 6.6, তার মানে বোঝা গেল এটা হচ্ছে প্রায় নিরপেক্ষর কাছাকাছি। 7 হচ্ছে নিরপেক্ষ, আর হালকা অ্যাসিডীয়। হজম করার জন্য পাকস্থলীতে পিএইচের মান হচ্ছে আমাদের বই অনুযায়ী 2 দেওয়া আছে, অর্থাৎ এটা শক্তিশালী অ্যাসিড। তারপর ইউরিনের ক্ষেত্রে এটা হচ্ছে 6। তারপর আমাদের ধমনির যে রক্ত আছে, সেই ধমনির রক্তের পিএইচও আছে, সেটার পিএইচের মাত্রা হচ্ছে 7.4, অর্থাৎ বা 7.4, অর্থাৎ এটা হচ্ছে ক্ষারীয়। এই ক্ষারীয় মাত্রা যদি সামান্য 0.4-এর কম বেশি হয়, তাহলেই কিন্তু আমাদের মৃত্যু পর্যন্ত হতে পারে। অন্যদিকে পাকস্থলীতে যদি 2-এর চেয়ে 0.5 পরিমাণ, অর্থাৎ 2 থেকে 0.5 পরিমাণ বেড়ে যায় অথবা কমে যায়, তাহলে কিন্তু আমাদের হজমে সমস্যা হতে পারে। শুধু এই পিএইচের মান শুধু আমাদের দেহের ক্ষেত্রেই নয়, সব ব্যবহার্য জিনিস এবং সব ক্ষেত্রে আমরা পিএইচের মানটা দেখে থাকি। যেমন আমাদের দেহের ত্বকের পিএইচের মান হচ্ছে 4 থেকে 6। এখন নবজন্মানো শিশুর ত্বকের পিএইচ হচ্ছে 7-এর কাছাকাছি। এখন আমরা তো এই প্রসাধনী সামগ্রীগুলো ব্যবহার করি, এগুলো কি বাচ্চাদের জন্য উপযোগী হবে না? কারণ বাচ্চাদের পিএইচের মান হচ্ছে নিরপেক্ষর কাছাকাছি। এটা যদি বাচ্চাদেরকে দেই, তাহলে দেখা দেবে বাচ্চাদের ত্বকে অ্যালার্জি বা র্যাশ অথবা কোমলতা নষ্ট হবে। আচ্ছা, মাটি দেখা যাচ্ছে এখানে, এই মাটিরও কিন্তু পিএইচ আছে, নির্দিষ্ট পিএইচ আছে। 4 থেকে 8-এর মধ্যে পিএইচ থাকলে মাটিতে ফসল ভালো জন্মাবে, অর্থাৎ কিছুটা অ্যাসিডীয় থেকে শুরু করে কিছুটা ক্ষারীয় পর্যন্ত মাটির পিএইচ। এই 4-এর চেয়ে যদি 3 হয়ে যায়, তার মানে অ্যাসিডের মাত্রা বেড়ে যাবে। তখন সেই অ্যাসিডিটি কমানোর জন্য আমাদেরকে ক্ষার জাতীয় বা ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম সমৃদ্ধ
সার ব্যবহার করতে হবে। অন্যদিকে যদি ক্ষারের পরিমাণ বেড়ে যায় অর্থাৎ 8-এর চেয়ে বেড়ে যায় তাহলেও আবার সমস্যা। সেই ক্ষেত্রে কিছু ধাতু উদ্ভিদের মূলের মাধ্যমে তার ভিতরেই ঢুকে যেতে পারে, যেমন অ্যালুমিনিয়াম আয়ন। তো সেটা গাছের জন্য বা উদ্ভিদের জন্য ক্ষতিকর। তাই নির্দিষ্ট ফসলের জন্য মাটি নির্ধারিত পিএইচ বজায় রাখাটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপরে আমরা ক্ষার নিয়ে আলোচনা করব বা ক্ষারক নিয়ে আলোচনা করব। বিগত ক্লাসে এটা আমরা পড়ে আসছি যে ক্ষারক কী বা ক্ষার কী। ক্ষারক হচ্ছে সাধারণত ধাতু বা ধাতুর মতো ক্রিয়াশীল যৌগমূলকের অক্সাইড বা হাইড্রোক্সাইড যা অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে তাকেই ক্ষারক বলে। আর ক্ষার কাকে বলে? ধাতু বা ধাতুর মতো ক্রিয়াশীল যৌগমূলকের যৌগমূলকের হাইড্রোক্সাইড যা পানিতে দ্রবণীয় হবে তাকে বলা হবে ক্ষার। অর্থাৎ ক্ষারকের সাথে ক্ষারের পার্থক্য হচ্ছে সব ক্ষারকগুলোই ক্ষার নয়, কিন্তু ক্ষারগুলো অবশ্যই ক্ষারক। আচ্ছা, তারপরে দেখি আমি কিছু ক্ষারক এবং কিছু ক্ষারের নাম এখানে দেখিয়েছি, যেমন ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এরা ক্ষারক। কিন্তু এই পাশে ক্ষার কারা? শুধুমাত্র যারা পানিতে দ্রবীভূত হবে তারাই, শুধুমাত্র যে ক্ষারকগুলো পানিতে দ্রবীভূত হবে তারাই হচ্ছে ক্ষার। ক্ষারকের কিছু রাসায়নিক বৈশিষ্ট্য আছে, যেমন সকল ক্ষারক নির্দেশকের সাথে বিক্রিয়া করে রং পরিবর্তন করবে। আমরা নির্দেশক সম্পর্কেও জেনেছি যে নির্দেশক হলো এমন পদার্থ যা কোনো পদার্থের সাথে যুক্ত হয়ে নিজেরা বর্ণ পরিবর্তনের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেয় যে ওই পদার্থটি কি অ্যাসিড নাকি ক্ষার। তাহলে লিটমাস কাগজ হচ্ছে আমাদের অতি পরিচিত একটা নির্দেশক। এছাড়া আমরা বিভিন্ন গবেষণাগারে মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, ফেনফথ্যালিন এগুলো ব্যবহারকারী করে থাকি। তো লিটমাস কাগজ যেটা, এটা ক্ষারকের সাথে বিক্রিয়া করে নীল হয়ে যাবে, লাল লিটমাস কাগজ নীল হয়ে যাবে। কিন্তু অ্যাসিডে কিন্তু তার ব্যতিক্রম। নিশ্চয়ই তোমাদের মনে আছে যে অ্যাসিড কি করবে? নীল লিটমাসকে লাল করবে, আর ক্ষার হচ্ছে উল্টাটা করবে। মিথাইল অরেঞ্জ যেটা, এটা কমলা থাকে, হলুদ হয়ে যাবে, এবং মিথাইল রেড যেটা, এটাও হলুদ হয়ে যাবে, এবং ফেনফথ্যালিন যেটা, এটা বর্ণহীন, এটা হয়ে যায় গোলাপি কালার। এই যে আমরা চিত্রে এখানে দেখতে পাচ্ছি ফেনফথ্যালিনটা গোলাপি কালার হয়ে গেছে, মিথাইল অরেঞ্জটা হলুদ কালার হয়ে গেছে। আচ্ছা, এরপরে দ্বিতীয় বৈশিষ্ট্য ক্ষারকের, পানিতে দ্রবণীয় ক্ষারক, অর্থাৎ সেগুলোকে আমরা ক্ষার বলে থাকি, সেই ক্ষারকগুলো পানিতে হাইড্রোক্সাইড আয়ন বা হাইড্রোক্সিল আয়ন উৎপন্ন করবে। দেখো, সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এরা বিক্রিয়া করে প্রত্যেকেই হাইড্রোক্সিল আয়ন বা হাইড্রোক্সাইড আয়ন উৎপন্ন করেছে। 3 নম্বর বৈশিষ্ট্য, ক্ষারক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করে। এই দেখো, অ্যাসিড হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, আর ক্ষারক একটা হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড বা ক্ষার। সে বিক্রিয়া করে কি করছে? পানি এবং লবণ তৈরি করছে। এটা হচ্ছে এক ধরনের প্রশমন বিক্রিয়া। এটা প্রশমন বিক্রিয়া এক ধরনের না, এই বিক্রিয়াটাকে আমরা প্রশমন বিক্রিয়া বলে থাকি। এই প্রশমন বিক্রিয়াটাও আমাদের জীবনে অত্যন্ত প্রয়োজনীয়, পরে আমরা দেখব। ক্ষারকের ব্যবহার বা ক্ষারের ব্যবহার, মৌমাছি হুল ফুটালে বা পিঁপড়া কামড়ালে করণীয় কি? মৌমাছি হুল ফুটালে বা পিঁপড়া কামড়ালে আমরা দেখি আমাদের সেই জায়গাটা চুলকাচ্ছে বা ফুলে উঠেছে। কেন? কারণ হচ্ছে পিঁপড়ার কামড়ালে আমাদের ভিতরে ফর্মিক অ্যাসিড প্রবেশ করে, ফলে আমাদের সেই জায়গাটা চুলকাতে থাকে অথবা ফুলে যায়, লাল হয়ে যায়। অন্যদিকে মৌমাছি কামড়ালেও জ্বালা করে, কারণ তার মৌমাছি হুল ফুটালে তার ফুলে থাকে ফর্মিক অ্যাসিড, মেলিটিন, অ্যাপামিন ইত্যাদি। তো এইটা থেকে যদি আমরা রোধ করতে চাই বা আমরা জ্বালা পোড়া কমাতে চাই, তখন আমরা ক্যালামিন লোশন ব্যবহার করি। ক্যালামিন লোশন হচ্ছে ক্ষার জাতীয়, এই জন্য এটা এই অ্যাসিডকে প্রশমিত করে, ফলে আমাদের জ্বালা পোড়া কমে যায় বা ফুলা কমে যায়। মাটির অ্যাসিডিটি দূর করতেও আমরা কিন্তু ক্ষার ব্যবহার করি, চুন, তারপরে স্ল্যাক লাইম ইত্যাদি আমরা ব্যবহার করে থাকি মাটির অ্যাসিডিটি দূর করার জন্য, বা চুনা পাথরও ব্যবহার করে থাকি, যদিও সেটা লবণ কিন্তু ক্ষারীয়। বাসাবাড়িতে পরিষ্কারক হিসেবে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করে থাকি, যেমন কাচের জিনিসপত্র পরিষ্কার করার জন্য আমরা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডটা ব্যবহার হয়ে থাকে। আচ্ছা, আমরা দাঁত পরিষ্কার বা দাঁতের ক্ষয়রোধ করতে আমরা যে পেস্ট ব্যবহার করি, তারপরে পরিষ্কারক হিসেবে আমরা শক্ত সাবান, কাপড় চোপড় বা গায়ে নেওয়ার সাবান, যেটাকে আমরা বলি নরম সাবান, কিছুটা এগুলো ব্যবহার করে থাকি। এগুলোর মূল উপাদানও কিন্তু ক্ষার, তা ক্ষার দিয়ে এগুলো তৈরি হয়। শক্ত বা কাপড় কাচার সাবানের মূল উপাদান হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড নামক ক্ষার। অন্যদিকে ফোম বা নরম সাবানের গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে পটাশিয়াম হাইড্রোক্সাইড। এই যে পটাশিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড। আচ্ছা, আমরা অ্যাসিডিটি হলে ইনো খাই, অ্যান্টাসিড খাই, তারপরে এগুলো খাই। তাহলে এই অ্যান্টাসিড বা ইনো এগুলোর মধ্যে কী উপাদান থাকে যার জন্য আমাদের অ্যাসিডিটিটা কমে যায়? এর মধ্যে থাকে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, থাকে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। এরা ক্ষার, এরা খেলে আমাদের
পাকস্থলীর যে অ্যাসিডিটি হচ্ছে হাইড্রোক্লোরিকের কারণে সেই হাইড্রোক্লোরিকটা কমে যাচ্ছে। এখন আমরা জানবো প্রশমন বিক্রিয়া সম্পর্কে। প্রশমন বিক্রিয়া কি? প্রশমন বিক্রিয়া হচ্ছে অ্যাসিড ও ক্ষারের সাথে বিক্রিয়া করে, এটা দুইটা বিপরীত ধর্মী পদার্থ, অ্যাসিড ক্ষারের বিপরীত, অ্যাসিড ও ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন হওয়ার বিক্রিয়াকে আমরা প্রশমন বা প্রশমন বিক্রিয়া বলে থাকি। এই বিক্রিয়ায় অ্যাসিড তার অ্যাসিডত্ব হারিয়ে ফেলে এবং ক্ষার তার ক্ষারকত্ব হারিয়ে ফেলে এবং নিরপেক্ষ পদার্থ বা প্রশম পদার্থ লবণ ও পানি উৎপন্ন করে। এটা আমাদের দৈনন্দিন জীবনে বা আমাদের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? পাকস্থলীর অ্যাসিডিটি নিরাময়ে আমরা এই অ্যান্টাসিড ব্যবহার করি। সেই অ্যান্টাসিডের মূল উপাদান হচ্ছে ক্ষারক, আর আমাদের পাকস্থলীতে খাবার হজম করার জন্য থাকে HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে এই অ্যান্টাসিডের ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম ক্লোরাইড নামক লবণ এবং পানি তৈরি করছে। একইভাবে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড হাইড্রোক্লোরিকের সাথে বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম ক্লোরাইড এবং পানি তৈরি করছে। দাঁতের ক্ষয়রোধে আমরা যে টুথপেস্ট ব্যবহার করি, টুথপেস্টের প্রধান উপাদান হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, বেকিং সোডা, টেট্রাসোডিয়াম, পাইরোফসফেট, যা ক্ষারীয়। টুথপেস্টের pH আছে 9 থেকে 11। হ্যাঁ, কারণ এটা ক্ষারীয়। তার মানে কেমন ক্ষারীয়? কারণ আমাদের মুখে খাবার খাই তখন অ্যাসিড তৈরি হয়, সেই অ্যাসিডকে রোধ করার জন্যই, যাতে আমাদের দাঁত ক্ষয় না হয় পরিষ্কার করা যায়, এই জন্যই আমরা এই পেস্ট ব্যবহার করি এবং প্রশমন বিক্রিয়ার মাধ্যমে এটা ঠিক হয়। তাহলে কৃষিক্ষেত্রেও আমরা ব্যবহার করে থাকি। কৃষিক্ষেত্রে চুন ব্যবহার করি, স্ল্যাকলাইম ব্যবহার করি। এগুলো জমির যদি অ্যাসিডিও হয়ে যায় তখন সেই অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ আর পানি উৎপন্ন করে, অর্থাৎ নিরপেক্ষ করে ফেলে, ফলে জমির উর্বরতা বৃদ্ধি পায়। এখন আমরা জানবো লবণ ও লবণের বৈশিষ্ট্য সম্পর্কে এবং এর ব্যবহার সম্পর্কে। লবণ কি? লবণ হচ্ছে অ্যাসিড ও ক্ষারের বিক্রিয়ায় উৎপন্ন পদার্থই হলো লবণ। লবণ যেহেতু অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়া উৎপন্ন হচ্ছে, তার মানে অবশ্যই সে নিরপেক্ষ পদার্থ। লবণের রাসায়নিক বৈশিষ্ট্য যদি আমরা দেখি তাহলে কি দেখতে পাবো? লবণ নিরপেক্ষ পদার্থ, তাই লিটমাসের বর্ণ পরিবর্তন করে না। তবে কিছু লবণ আছে ব্যতিক্রম, এরা কি করে জলীয় দ্রবণে অ্যাসিডীয় হয়ে যায়, যেমন বেকিং সোডা। আমি এর আগেও তোমাদেরকে বলেছি, বেকিং সোডা যে আমরা অ্যাসিডের ক্ষেত্রে অ্যাসিডিক হিসেবে ব্যবহার করছি, আসলে প্রকৃতপক্ষে সে হচ্ছে একটা লবণ, বাট সে জলীয় দ্রবণ অর্থাৎ পানির সাথে মিশালে সে হয়ে যায় কিছুটা অ্যাসিডধর্মী। তখন কিন্তু সে আবার লিটমাসের বর্ণ পরিবর্তন করবে। আর নর্মাল লবণ, নিরপেক্ষ লবণ কিন্তু লিটমাসের বর্ণ পরিবর্তন করবে না। কিন্তু যেহেতু এটা কিছুটা অ্যাসিডিক জলীয় দ্রবণ, তাই এটা লিটমাসের বর্ণ পরিবর্তন করবে। আবার একই সাথে কিছু লবণ আছে ব্যতিক্রমধর্মী, তারা ক্ষার ধর্ম প্রদর্শন করে, যেমন সোডিয়াম কার্বনেট। কারণ সে পানির সাথে বিক্রিয়া করে শক্তিশালী সোডিয়াম হাইড্রোক্সাইড নামক ক্ষার তৈরি করবে, যার জন্য এটা হচ্ছে, এবং সে লিটমাসের বর্ণকেও পরিবর্তন করে, তাই হচ্ছে সে ক্ষারধর্মী লবণ। 2 নম্বর পয়েন্ট হিসেবে যদি আমরা দেখি যে লবণের বৈশিষ্ট্য কি, প্রায় সব লবণই কঠিন এবং স্ফুটনাঙ্ক, গলনাঙ্ক ও তাপমাত্রা অনেক বেশি হয়। অর্থাৎ সব লবণগুলোই সাধারণত কঠিন হবে, এতে কাজেই তাদের গলে যাওয়ার তাপমাত্রা, মেল্টিং পয়েন্ট কিংবা স্ফুটনাঙ্ক, বয়লিং পয়েন্ট দুইটাই অনেক বেশি হবে। বেশিরভাগ লবণই পানিতে দ্রবণীয়, বেশিরভাগ লবণগুলোই হচ্ছে পানিতে দ্রবণীয় হয়। কিছু কিছু লবণ আছে তারা পানিতে দ্রবণীয় নয়, যেমন ক্যালসিয়াম কার্বনেট বা চুনাপাথর। ক্যালসিয়াম কার্বনেটের ব্যবহারিক নাম কিন্তু চুনাপাথর। তো এই ক্যালসিয়াম কার্বনেট, সিলভার সালফেট, এই যে সিলভার সালফেট, তারপরে সিলভার ক্লোরাইড, এরা কিন্তু তোমার পানিতে দ্রবীভূত হয় না। কিছু ব্যতিক্রম থাকবে বা দ্রবণীয় হবে না। আচ্ছা, এখানে আমরা কি দেখতে পাচ্ছি? লবণ ব্যবহার করছে। এখানে ফলের উপরে লবণ দেওয়া হয়েছে, অর্থাৎ লবণ বাসাবাড়িতে কি কাজে ব্যবহার হয় এবার সেটা আমরা দেখব। বাসাবাড়িতে লবণ নানা কাজে ব্যবহার হয়। খাবার তৈরিতে সোডিয়াম ক্লোরাইড লবণ ব্যবহৃত হয়। সোডিয়াম ক্লোরাইডের সাধারণ নাম বা ব্যবহারিক নাম হচ্ছে সাধারণ লবণ বা টেবিল সল্ট। হ্যাঁ, টেবিল সল্ট বলে থাকি আমরা এটাকে, বা সাধারণ লবণ বলে থাকি। এটা সংকেত লেখা অনেক সময় আসে যে টেবিল সল্ট বা সাধারণ লবণের সংকেত লিখো বা রাসায়নিক নাম লিখো। রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। খাবারের স্বাদ বৃদ্ধির জন্য আমরা আরেক ধরনের লবণ ব্যবহার করি, সেই লবণটার নাম হচ্ছে টেস্টিং সল্ট। এটার রাসায়নিক নাম যদি আমরা বলি, রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম গ্লুটামেট। এখানে বানানটা একটু ভুল হয়েছে, গ্লুটামেট হবে। আচ্ছা, 3 নম্বর, কাপড় কাচার সাবান কি? কাপড় কাচার সাবান যদি ব্যবহার করি, সেটাও একটা লবণ। তৈরি করতে ক্ষার লাগে আমরা জানি, কিন্তু কাপড় কাচার সাবান হচ্ছে সোডিয়াম স্টিয়ারেট নামক লবণ। শেভিং ফোম, শেভিং জেল ব্যবহার করি, এগুলো হচ্ছে পটাশিয়াম স্টিয়ারেট নামক এক ধরনের লবণ। সেটা সংকেত হচ্ছে C17H35COK। আচ্ছা, কাপড় কাচার সোডা ব্যবহার করি আমরা বিভিন্ন পরিষ্কারক, কাপড় কাচার জন্য বা অন্যান্য জিনিস পরিষ্কার করার জন্য আমরা সোডা ব্যবহার করে থাকি। এই সোডা কি? সোডা হচ্ছে সোডিয়াম কার্বনেটের সাথে 10 অণু পানি যুক্ত থাকবে, তখন সেটা হচ্ছে কাপড় কাচার সোডা, আর রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম কার্বনেট। অন্যদিকে জীবাণু
বানান ভুল হয়েছে, জীবাণুনাশক হিসেবে ব্যবহৃত হয় যে তুতে কপার সালফেট 5 অণু পানি, আসলে তুতের রাসায়নিক নাম হচ্ছে কপার সালফেট, সাথে 5 অণু পানি যুক্ত থাকে। তারপর ফিটকিরি বা পটাশিয়াম, এই যে আমরা দেখতে পাচ্ছি ফিটকিরি বা পটাশিয়াম আমরা পানি বিশুদ্ধকরণে অনেক সময় ব্যবহার করে থাকি বা বিভিন্ন কাজে জীবাণুনাশক হিসেবে ব্যবহার করে থাকি, জীবাণুকে মেরে ফেলে। তুতে এটা হচ্ছে নীল কালারের হয়, হ্যাঁ, এটাকে ব্লু ভিট্রিয়লও বলা হয়। এই জন্য এটা হচ্ছে সোডা বা সোডিয়াম কার্বনেট দেখতে পাচ্ছি, এগুলো আমরা বাসাবাড়িতে ব্যবহার করে থাকি। তাহলে বাসাবাড়িতে আমরা লবণের ব্যবহার জানলাম। কৃষিতে লবণের ব্যবহার, কৃষিকাজে লবণ ব্যবহার হয়ে থাকে। মাটির অ্যাসিডিটি দূর করতে ব্যবহৃত হয় চুনাপাথর, যে অ্যাসিড বেড়ে গেছে তো চুনাপাথর ব্যবহৃত হয়। এই চুনাপাথর হচ্ছে এক ধরনের লবণ। আসলে মাটির উর্বরতা বৃদ্ধির সারগুলো সবই লবণ। মাটির উর্বরতা বৃদ্ধির জন্য অ্যামোনিয়াম ফসফেট, অ্যামোনিয়াম নাইট্রেট, যেগুলো আমরা আগেও দেখেছি, ওগুলো তৈরি করতে অ্যাসিড লাগে, বাট এগুলো এক ধরনের লবণ জাতীয় যৌগ। তাহলে লবণ যৌগ, এই যৌগগুলো মাটির উর্বরতা বৃদ্ধি করে। তারপর ব্যাকটেরিয়া, ভাইরাস প্রতিরোধে এবং শৈবালের উৎপাদন বন্ধেও আমরা তুতে বা কপার সালফেট ব্যবহার করে থাকি, যাতে জমিতে শ্যাওলা না পড়ে, শৈবাল না হয়, আর ব্যাকটেরিয়া, ভাইরাসের মতো অণুজীবগুলো যাতে কম থাকে। তাই আমরা বিভিন্ন লবণ বা বিভিন্ন না, কপার সালফেটটা বেশিরভাগই ব্যবহার হয়ে থাকে। শিল্প কারখানায় লবণের ব্যবহার, শিল্প কারখানায় লবণ খুবই গুরুত্বপূর্ণ। চামড়া শিল্পে, মাখন ও পনিরের শিল্প উৎপাদনে, সোডা শিল্পে, তড়িৎ বিশ্লেষণে খাবার লবণ ব্যবহৃত হয়। খাবার লবণ তো বুঝেছো, সোডিয়াম ক্লোরাইড। শিল্প কারখানায় প্রভাবক হিসেবে কিছু লবণ ব্যবহৃত হয়, যেমন তুতে, সিলভার সালফেট। টেক্সটাইল অর্থাৎ কাপড়ের কারখানায়, রং তৈরিতে, ধাতু বিশুদ্ধকরণে, রাবার প্রস্তুতিতে রাবারের যে নির্যাস, সেটা থেকে রাবারকে আলাদা করে বা লেটেক্স, এটাকে আলাদা করে বের করে নেওয়ার জন্য সেই শিল্প কারখানায় রাবার প্রস্তুতিতে ব্যবহার করা হয়। এমনকি ডিটারজেন্ট তৈরিতেও লবণ ব্যবহৃত হয়ে থাকে। ঔষধ কারখানায় স্যালাইন তৈরিতে ও অন্যান্য ঔষধেও লবণ ব্যবহার করা হয়ে থাকে। আমরা তো জানি খাবার স্যালাইন তৈরিতে ব্যবহৃত হয়ে থাকে। তাহলে আমরা লবণের ব্যবহার সম্পর্কে আমরা সবাই জেনে গেলাম। তাহলে আমরা অ্যাসিড, ক্ষার, লবণ এগুলোর ব্যবহার সম্পর্কে জানলাম। লবণ কিভাবে প্রস্তুত করা হয় এটা সম্পর্কেও কিন্তু আমরা বলতে পারবো। লবণ তো একদিকে তৈরি হচ্ছে অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়ায় লবণ আর পানি তৈরি হচ্ছে, তখন তো লবণ তৈরি হয়। এছাড়া কোনো ধাতুর সাথে যদি অ্যাসিডকে বিক্রিয়া করানো হয় তাহলেও কিন্তু লবণ তৈরি হয়। যেমন ম্যাগনেসিয়ামের সাথে যদি হাইড্রোক্লোরিককে বিক্রিয়া করানো হয় তাহলে ম্যাগনেসিয়াম ক্লোরাইড নামক লবণ উৎপন্ন হয়। তাহলে ধাতুর সাথে এভাবে লবণ উৎপন্ন হতে পারে। আচ্ছা, তাহলে আমরা এই পুরো পার্ট থেকে এবার আমরা তোমাদেরকে চলো কিছু প্রশ্ন করি, তোমরা কি উত্তর দিতে পারবে এগুলোর? পাকস্থলীতে অ্যাসিডিটির জন্য দায়ী আমরা কোন গ্যাসকে করব? আমরা বলি যে গ্যাস ফর্ম হয়েছে অথবা অ্যাসিডিটি হয়েছে, এটার কারণ কি? এটার কারণ হচ্ছে আমাদের পাকস্থলীতে থাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড অর্থাৎ হাইড্রোক্লোরিক গ্যাস। নারী ও শিশু নির্যাতন আইনে অ্যাসিড ছোড়ার সর্বোচ্চ শাস্তি কি হতে পারে? আমরা জানি যে 1995 সালে নারী ও শিশু নির্যাতন আইনে অ্যাসিড শাস্তির সর্বোচ্চ ধরা হয়েছে মৃত্যুদণ্ড। একদম যাবজ্জীবন কারাদণ্ড থেকে মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে আর কি। বিশুদ্ধ পানির পিএইচের মান কত? বিশুদ্ধ পানির নিরপেক্ষ অর্থাৎ পিএইচের মান হচ্ছে তার 7। ক্যালামিন কি? ক্যালামিন তো আমরা জানি, ক্যালামিন হচ্ছে জিঙ্ক কার্বনেট। এটা আসলে একটা লবণ, বাট ক্ষারীয় লবণ, যেটা কি করে আমাদেরকে মৌমাছি বা পিঁপড়া কামড়ালে সেটা যাতে আমাদের কষ্ট না হয় সেটা ব্যবহার করে থাকি আমরা। এই লোশনটা, এটা একটা লোশন, হ্যাঁ, ক্ষার ধর্মী লোশন। টেস্টিং সল্ট কাকে বলে? সোডিয়াম গ্লুটামেট নামক খাবারের স্বাদ বৃদ্ধির জন্য যে লবণটি ব্যবহার হয় সেটি হচ্ছে টেস্টিং সল্ট। তুতের সংকেত কি? আমি দিয়েছি এর আগেও। তুতের সংকেত হচ্ছে কপার সালফেট 5 অণু পানি, CuSO4 আর 5 অণু পানি থাকবে। আচ্ছা, তাহলে আমরা চলে যেতে পারি এবার বাড়ির কাজে, যে আমরা কি বাড়ির কাজ দিব। আমরা তো অ্যাসিড, ক্ষার, লবণ সব সম্পর্কেই পড়েছি, কিন্তু এখন আমরা বাড়ির কাজটি করার চেষ্টা করব এই প্রশ্ন অনুযায়ী। পাকস্থলীর অ্যাসিডিটি থেকে পরিত্রাণের জন্য সঠিক খাবার নির্বাচন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের হয়েছে অ্যাসিডিটি, আমরা ওষুধ খাচ্ছি, তার চেয়ে বেশি ভালো নয় কি যে আমরা খাবার নির্বাচন করব যাতে আমাদের অ্যাসিডিটি না হয়? তাহলে সঠিক খাদ্য নির্বাচন করে কিভাবে আমরা এটা অ্যাসিডিটির হাত থেকে রেহাই পেতে পারি বা গুরুত্বপূর্ণ কেন, এটা বিশ্লেষণ করবে। তোমরা এটা বাড়ির কাজ করবে এবং তোমাদের বিষয় শিক্ষককে স্কুল খোলার পরে এই বাড়ির কাজটি দেখাবে। তো তোমাদের পাঠ তো পুরো শেষ করলাম, তোমরা এটা পড়বে ভালো করে, সংকেতগুলো বারবার প্র্যাকটিস করবে। বিভিন্ন সংকেত যেমন ভিনেগার, সোডিয়াম বাইকার্বনেট, খাবার সোডা ইত্যাদি, এগুলো সংকেতগুলো বারবার প্র্যাকটিস করবে আর বাড়ির কাজটি দেখাবে। সবাইকে ধন্যবাদ।
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো এবং বই, খাতা, কলম নিয়ে টেলিভিশন সেটের সামনে প্রস্তুত আছো আজকের ক্লাসটি উপভোগ করার জন্য। মণিপুর স্কুল অ্যান্ড কলেজ নিবেদিত শ্রেণীভিত্তিক শিক্ষা কার্যক্রম আমাদের পাঠশালায় সকলকে অনেক অনেক শুভেচ্ছা। আসো আজকের ক্লাসটি উপভোগ করি। ক্লাসটি হবে ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বিষয়ে নবম অধ্যায় আলোর ঘটনা নিয়ে। ঘটনাটি লক্ষ্য করো, দেখো লোকটি আস্তে আস্তে এই একটা খুঁটির সাথে ধাক্কা খাচ্ছে। কেন? লোকটি দেখতে পাচ্ছে না কেন? নিশ্চয়ই তোমরা বললে তার চোখে আলো কাজ করছে না। এখানে অন্ধকার থেকে কিভাবে আলোকিত হলো, আমরা কিভাবে দেখি, এই প্রশ্নগুলো যদি তোমরা নিজেকে করো তাহলে সহজেই উত্তরটা পেয়ে যাবে যে আমরা আলোর সাহায্যে দেখি। আজকের পাঠ শিরোনাম হলো আলো এবং আলোকীয় ঘটনা। আসো জেনে নেই এই অধ্যায় থেকে আমরা কি কি জানতে পারবো। এই পাঠ শেষে শিক্ষার্থীরা আলোর পরিচিতি জানতে পারবে, উজ্জ্বল বস্তু অনুজ্জ্বল বস্তু চিহ্নিত করতে পারবে, আমরা কোনো বস্তু কিভাবে দেখি তা ব্যাখ্যা করতে পারবে, আলোর প্রতিফলন ও প্রতিফলনের প্রকৃতি জানতে পারবে, বাস্তব জীবনে আলোর প্রয়োগ দেখাতে পারবে, সৃজনশীল প্রশ্ন ও তার সমাধান করতে পারবে। আসো আমরা জেনে নেই আলো কি। আজকের পাঠের বিষয়টি হলো আলো এবং আলোকীয় ঘটনা। তাহলে প্রথমে আমরা জেনে নিব আলো কি। আলো এক প্রকার শক্তি যা আমাদের দর্শনের অনুভূতি জাগায়। মহাবিশ্বে যা কিছু আছে তা দুই ধরনের, একটা হলো শক্তি আর একটা হলো পদার্থ। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো শক্তি নিয়ে, আলোকীয় শক্তি নিয়ে। তাই আলো এক প্রকার শক্তি যা আমাদের দেখার অনুভূতি জাগায়। আলো এক প্রকার শক্তি, একটু আগে সংজ্ঞাতে আমরা জেনে নিলাম যে আলো এক প্রকার শক্তি। কোনো নির্দিষ্ট মাধ্যমে আলো সরল পথে চলে। কোনো বস্তুতে আলো পড়লে তিনটি ঘটনা ঘটতে পারে। হয় আলোটা প্রতিফলন হবে, ফিরে যাবে, অথবা আলোটা শোষণ হবে, কোনো আলোই ফিরে যেতে পারবে না, অথবা আলোটা মাধ্যমের ভিতর দিয়ে, বস্তুর ভিতর দিয়ে চলে যেতে পারে। যেমন চশমা দিয়ে আমরা দেখি, চশমার বাইরে আলো থাকে, আলোটা চশমার ভিতর দিয়ে যখন আমাদের চোখে ঢুকে তখন আমরা দেখতে পাই। এই তিন ধরনের ঘটনা ঘটতে পারে। কোনো বস্তুতে আলো পড়লে তার প্রতিফলন হতে পারে, শোষণ হতে পারে, প্রতিসরণ হতে পারে। শূন্য স্থানে আলো সেকেন্ডে প্রায় 3 লক্ষ কিলোমিটার বেগে চলে বলা হয়ে থাকে। এ যাবত আলোর বেগই হলো সবচেয়ে বেশি বেগ। এর চাইতে বেশি বেগ অর্জন করা এখনো সম্ভব হয়নি। 1 সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার অতিক্রম করে। কোনো মাধ্যমের সাহায্য ছাড়াই আলো এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হতে পারে। এই পদ্ধতিকে বলা হয় বিকিরণ। উজ্জ্বল বস্তু থেকে আলো বিকিরণ পদ্ধতিতে চারদিকে ছড়িয়ে পড়ে। এগুলো হলো আলোর বৈশিষ্ট্য। এবার আসো আমরা জেনে নেই প্রথম একটা বৈশিষ্ট্য আমরা দেখলাম যে আলো সরল পথে চলে। তা একটা পরীক্ষার মাধ্যমে আমরা এখন প্রমাণ করব যে আলো সরল পথে চলে। এর জন্য উপকরণ লাগবে কি কি? একটি টেবিল লাগবে। তোমরা দেখো এখানে এই যে একটা টেবিল আছে, কাগজের 3টি কাগজের বোর্ড, এই 1 2 3টা কাগজের বোর্ড লাগবে, একটা জ্বলন্ত মোমবাতি, এই যে জ্বলন্ত মোমবাতি লাগবে, আর পেরেক লাগবে। এবার পরীক্ষাটা কিভাবে করব সেটা আমরা দেখে নেই। কাগজের বোর্ড 3টির ঠিক মাঝখানে পেরেক দিয়ে ছিদ্র করি। এবার বোর্ড 3টিকে টেবিলে খাড়া করে, যে এরকম ছিদ্র করি, একই সরল রেখা বরাবর যেন ছিদ্রগুলো থাকে, 3টিকে খাড়াভাবে এইভাবে স্থাপন করি। এরপর বোর্ডগুলোর এক পাশে টেবিলের উপর জ্বলন্ত মোমবাতির এমনভাবে স্থাপন করি যেন আগুনের শিখাটি ছিদ্র বরাবর থাকে। এরপর যে পাশে মোম আছে তার বিপরীত পাশ থেকে লক্ষ্য করি, দেখব মোমবাতিটির আলো দেখা যাচ্ছে। এবার দ্বিতীয় কাজ যেটা করতে হবে পরীক্ষাটা বোঝার জন্য, সেটা হলো মাঝখানের এই বোর্ডটাকে একটু সরিয়ে দেই। দেখো এখানে মাঝখানে বোর্ডটাকে একটু সরিয়ে দেওয়ার কারণে এই ছিদ্র 3টে ছিদ্র একই সরলরেখায় নেই। এই অবস্থায় যখন তাকানো হচ্ছে তখন মোমবাতির আলোটি দেখা যাচ্ছে না। এই পরীক্ষা থেকে আমরা কি সিদ্ধান্ত নিতে পারি? দেখো প্রথম অবস্থায় ছিদ্রগুলো একই সরলরেখা বরাবর থাকার কারণে আলো দেখা গিয়েছে। দ্বিতীয় অবস্থায়
একই সরলরেখা বরাবর ছিদ্রগুলো না থাকার কারণে কোনো আলো দেখা যায়নি। এ থেকে আমরা বলতে পারি যে আলো কোনো নির্দিষ্ট মাধ্যমে, স্বচ্ছ মাধ্যমে, সরল পথে চলে। স্বচ্ছ মাধ্যম বলতে যে মাধ্যমের ভিতর দিয়ে আলো চলে যেতে পারে সেটা হলো স্বচ্ছ মাধ্যম। যেমন বায়ু একটা স্বচ্ছ মাধ্যম, কাঁচ একটা স্বচ্ছ মাধ্যম। এই স্বচ্ছ মাধ্যমগুলোর ভিতর দিয়ে আলো সরল পথে চলে, এটা আমরা এই পরীক্ষার সাহায্যে জেনে নিলাম। এবার আসো আমরা যে বস্তুগুলো দেখি সেই বস্তুগুলো আসলে দুই ধরনের হয়ে থাকে, একটা হলো উজ্জ্বল বস্তু আর একটা হলো অনুজ্জ্বল বস্তু। এখানে আমরা উজ্জ্বল ও অনুজ্জ্বল বস্তু কোনগুলো একটু দেখে নেই, চিহ্নিত করে নেই। তোমরা হয়তো অনুমান করতেছো যে এটা উজ্জ্বল বা এটা অনুজ্জ্বল, দেখে নাও কোনটা উজ্জ্বল বস্তু কোনটা অনুজ্জ্বল বস্তু, তোমাদের সাথে কথাগুলোর মিল আছে কিনা। এটা সূর্যটা উজ্জ্বল বস্তু, তারপর এটা অনুজ্জ্বল বস্তু, জ্বলন্ত মোমবাতিটা উজ্জ্বল বস্তু, বাল্বটি হলো উজ্জ্বল বস্তু, আর বই হলো অনুজ্জ্বল বস্তু, টর্চ থেকে যে লাইট বের হচ্ছে এটাও উজ্জ্বল বস্তু, এটা মোমবাতি জ্বলতেছে এটা উজ্জ্বল বস্তু, গিটারটি হলো অনুজ্জ্বল বস্তু। এইখান থেকে কিন্তু উজ্জ্বল বস্তু অনুজ্জ্বল বস্তু সম্পর্কে একটা ধারণা পাই। যেগুলো উজ্জ্বল বস্তু তাদের নিজস্ব আলো আছে। এবার আমরা জেনে নিব উজ্জ্বল বস্তু এবং অনুজ্জ্বল বস্তু কাকে বলে। উজ্জ্বল বস্তু যে সকল বস্তুর নিজস্ব আলো আছে তাদেরকে উজ্জ্বল বস্তু বলে। যেমন এই যে জ্বলন্ত মোমবাতি, জ্বলন্ত বাল্ব, নক্ষত্র, যেমন এই যে গ্রহ, এগুলো এটা হলো নক্ষত্র বা সূর্য। সূর্যের নিজস্ব আলো আছে তাই সূর্য হলো উজ্জ্বল বস্তু। এবার আসো আমরা জেনে নেই অনুজ্জ্বল বস্তু সম্পর্কে। যে সকল বস্তুর নিজস্ব আলো নেই তাদেরকে বলা হয় অনুজ্জ্বল বস্তু। যেমন নষ্ট বাল্ব, যেটা জ্বলে না সেটা হলো নষ্ট বাল্ব। তারপরে গ্রহ হয় যে পৃথিবী, উপগ্রহ হয় যে চাঁদ, তারপরে যে গিটার, এগুলো যাদের নিজস্ব আলো নেই তারাই অনুজ্জ্বল বস্তু। তোমার চারদিকে তাকালে দেখবা যে অনুজ্জ্বল বস্তুই বেশি, উজ্জ্বল বস্তু খুবই কম। যেমন লাইট তুমি যখন জ্বালায় রাখতেছ তখন তা উজ্জ্বল বস্তু, ক্যামেরা যখন ফোকাস করতেছে তখন উজ্জ্বল বস্তু, যখন বৈদ্যুতিক বাল্ব জ্বালাইতেছে তখন সেটা উজ্জ্বল বস্তু ইত্যাদি। এরপরে আসো জেনে নেই একক কাজ সম্পর্কে। উজ্জ্বল ও অনুজ্জ্বল বস্তু সম্পর্কে জানলা, এর মধ্যে কোনটি উজ্জ্বল বস্তু এবং কোনটি অনুজ্জ্বল বস্তু তা একটু তোমরা নিজেরা অনুমান করো। এই সূর্য তোমরা নিশ্চয়ই বলবে এটা উজ্জ্বল বস্তু, এই ফুল এটা অনুজ্জ্বল বস্তু, এই ব্যক্তি এটা অনুজ্জ্বল বস্তু। এবার আসো আমরা কোনো বস্তু কিভাবে দেখি। আমরা দেখলাম বস্তু দুই ধরনের হয়ে থাকে, একটা উজ্জ্বল বস্তু আর একটা অনুজ্জ্বল বস্তু। উজ্জ্বল বস্তু আর নিজের আলো আছে, এই বস্তু থেকে সরাসরি আলো আমাদের চোখে আসে এবং আমরা এই বস্তুটাকে দেখতে পাই। আমরা নিশ্চয়ই বাল্ব দেখতে পাই, সূর্য দেখতে পাই, এগুলা থেকে সরাসরি আলো আমাদের কাছে আসে। যাদের নিজস্ব আলো নেই বলা হয়ে থাকে যে কোনো বস্তু থেকে আলো যদি আমাদের চোখে না আসে তাহলে ওই বস্তুকে আমরা কখনোই দেখি না। যেমন অন্ধকারে আমরা কখনোই দেখি না। তাহলে আলো আমাদের চোখে আসতে হবে এবং সেটা বস্তু থেকে আসতে হবে। যে বস্তুটা অনুজ্জ্বল বস্তু তার তো নিজস্ব আলো নেই, তাহলে তার আলোটা আসবে কিভাবে? দেখো একটু খেয়াল করে, এই যে এখানে একটা ফুটবলের নিজস্ব আলো নেই, এই বস্তুটা এই বাল্বের আলো থেকে আলোকিত হয়। আলো যখন এর শরীরে পড়ে, এর গায়ে পড়ে, তখন এখান থেকে প্রতিফলিত হয়ে আমাদের কাছে আসে এবং আমরা দেখতে পাই। এভাবে উজ্জ্বল বস্তু দেখি, অনুজ্জ্বল বস্তু। তাহলে আমরা কিভাবে উজ্জ্বল বস্তু দেখি? বস্তু থেকে সরাসরি আলোটা আমাদের চোখে আসে, তাহলে আমরা দেখি। আর অনুজ্জ্বল বস্তু কি হয়? উজ্জ্বল বস্তু থেকে আলোটা অনুজ্জ্বল বস্তু গিয়েতে পড়বে, সেখান থেকে প্রতিফলিত হবে, আমাদের চোখে আসবে এবং আমরা তা দেখতে পাবো। এবার দেখো আলোর শোষণ সম্পর্কে আমরা জেনে নেই। আলোর শোষণ, কোনো বস্তুতে আলো পড়ে যদি বাধা পেয়ে ফিরে না আসে তবে তাকে আলোর শোষণ বলা হয়। যেমন বাল্ব থেকে আলো এই কালো বস্তুটা পড়তেছে, পড়ে পুরোটাই তার ভিতর থেকে যাচ্ছে, অন্যদিকে প্রতিফলিত হচ্ছে না, এটা হলো আলোর শোষণ। অন্যদিকে এই বলের উপর আলো পড়তেছে, দেখো প্রতিফলিত হয়ে যাচ্ছে, এটা হলো আলোর প্রতিফলন আর এটা হলো আলোর শোষণ। অর্থাৎ কোনো বস্তুতে আলো পড়ে যদি তা আর ফিরে না আসে তাহলে সেটাকে বলবো আমরা আলোর শোষণ। এবার প্রতিফলন সম্পর্কে জেনে নেই। কোনো বস্তুতে আলো পড়ে যদি বাধা পেয়ে ফিরে আসে তবে তাকে আলোর প্রতিফলন বলা হয়। যেমন এখানে দেখো যে আলোটা পড়তেছে, এই যে একটা দর্পণ, মিরর মানে দর্পণ বা আয়না, এর মধ্যে পড়ে এই যে ফিরে যাচ্ছে, এর নাম হলো আলোর প্রতিফলন। আলোর প্রতিফলন কয় ধরনের? আলোর প্রতিফলন দুই ধরনের, একটা হলো নিয়মিত প্রতিফলন আর এটা হলো ব্যাপ্ত প্রতিফলন। আমরা প্রথমে ব্যাপ্ত প্রতিফলন সম্পর্কে জানবো। এই যে একটা লাইট, এখান থেকে আলো আসতেছে, পড়তেছে, যাচ্ছে, পড়তেছে, যাচ্ছে। তোমরা এই গতিপথটা লক্ষ্য করো, লক্ষ্য করলে দেখো যে এই আপতিত আলোক রশ্মিগুলো হলো সমান্তরাল, পাশাপাশি দূরত্বগুলো সমান রেখে আসছে।
কিন্তু ফিরে যাওয়ার সময়, প্রতিফলিত হওয়ার সময় এক এক দিয়ে গেছে, সমান্তরালে এসে সমান্তরালে যায় নাই। এই ধরনের প্রতিফলন হলো ব্যাপ্ত প্রতিফলন। একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি কোনো অমসৃণ তলে আপতিত হয়ে সমান্তরালে প্রতিফলিত না হলে তাকে ব্যাপ্ত প্রতিফলন বলে। একে অনিয়মিত প্রতিফলনও বলা হয়ে যেতে পারে। বই, দেয়ালের আলোর প্রতিফলন, এই যে কম্পিউটার থেকে, ফ্লোর থেকে আলোর প্রতিফলন যেগুলো হচ্ছে, এগুলো হলো ব্যাপ্ত প্রতিফলন। এগুলোতে একটা বিশেষ কি প্রতিচ্ছবি তৈরি করা যায় না। ব্যপ্ত প্রতিফলন প্রতিচ্ছবি তৈরি করা যায় না বা প্রতিবিম্ব তৈরি করা যায় না। এরপর আসে নিয়মিত প্রতিফলন। নিয়মিত প্রতিফলনের দিকে খেয়াল করলে দেখা, একগুচ্ছ আলোক রশ্মি সমান্তরাল আসতেছে একটা মসৃণ তলে, উঁচু নিচু না কিন্তু সমান্তরাল, সমতল তলে আপতিত হচ্ছে এবং সমান্তরালে প্রতিফলিত হচ্ছে। এই জাতীয় প্রতিফলন হলো নিয়মিত প্রতিফলন। যেমন সংজ্ঞায় দেখা, একগুচ্ছ সমান্তরাল আলোক রশ্মি কোনো মসৃণ তলে আপতিত হয়ে সমান্তরালে প্রতিফলিত হলে তাকে নিয়মিত প্রতিফলন বলে। যেমন দর্পণে আলোর প্রতিফলন, পানি পৃষ্ঠে আলোর প্রতিফলন, এগুলো হলো নিয়মিত প্রতিফলন। এগুলোতে আলোর বিম্ব গঠন করা যায়। এক্ষেত্রে অবশ্যই পৃষ্ঠটা মসৃণ হতে হবে। আমরা এখন জেনে নিব নিয়মিত এবং ব্যপ্ত প্রতিফলনের পার্থক্য। সংজ্ঞাগুলোর মধ্যে থেকে কিছু পার্থক্য আমরা নিয়ে নিতে পারি। দেখে নাও যে নিয়মিত প্রতিফলনের ক্ষেত্রে সমান্তরালে আপতিত আলোক রশ্মিগুচ্ছ সমান্তরালে প্রতিফলিত হয়। আর ব্যপ্ত প্রতিফলনের ক্ষেত্রে সমান্তরালে আপতিত আলোক রশ্মিগুচ্ছ সমান্তরালে প্রতিফলিত হয় না। নিয়মিত প্রতিফলনের ক্ষেত্রে প্রতিবিম্ব বা প্রতিচ্ছবি গঠন করা যায়। তুমি যখন আয়নার সামনে দাঁড়াবে তখন তোমার মতো একটা ব্যক্তিকে আয়নাতে দেখা যাবে। তোমার মতো যে ব্যক্তিকে আয়নাতে দেখা যাচ্ছে এটা হলো তোমার প্রতিচ্ছবি। আর নিয়মিত প্রতিফলনে এরকম প্রতিচ্ছবি গঠন করা যায়। ব্যপ্ত প্রতিফলন প্রতিচ্ছবি গঠন করা যায় না। এক্ষেত্রে বস্তু উজ্জ্বল দেখায়। আর ব্যপ্ত প্রতিফলনের ক্ষেত্রে বস্তুটা অতটা উজ্জ্বল দেখে না। যেমন বাল্বটা উজ্জ্বল দেখায়। মসৃণ তলে নিয়মিত আলোর প্রতিফলন ঘটে আর অমসৃণ তলে আলোর ব্যপ্ত প্রতিফলন ঘটে। এবার আসো আলোর প্রতিফলন সম্পর্কিত কতগুলো বিষয় সম্পর্কে জেনে নেই। আলোর কতগুলো প্রতিফলনে কতগুলো নিয়ম মেনে চলে। বিভেদ তল, যে মসৃণ তলে আলো এসে পড়ে তাকে বিভেদ তল বলে। যখন এই আলোক রশ্মিটা এক্স ওয়াই তলে এসে পড়তেছে তাই এক্স ওয়াইটা হলো বিভেদ তল। আপতিত রশ্মি, যে আলোক রশ্মি বিভেদ তলে এসে পড়ে তাকে আপতিত রশ্মি বলে। এটা আসলে হবে আপতিত রশ্মি। আপতিত রশ্মি, এটা আপতন রশ্মি লেখা হয়েছে, আসলে হবে আপতিত রশ্মি। আচ্ছা, এরপরে আসো চিত্রে পিও হলো আপতিত রশ্মি। এরপরে আসো আপতন বিন্দু। আলোক রশ্মি বিভেদ তলের যে বিন্দুতে এসে পতিত হয় তাকে আপতন বিন্দু বলে। চিত্রে ও হলো আপতন বিন্দু, এই যে দেখো ও হলো আপতন বিন্দু। অভিলম্ব, আপতন বিন্দুতে বিভেদ তলের উপর অঙ্কিত লম্ব, এই যে এইভাবে যখন তুমি লম্ব অঙ্কন করবে তখন সেটা হবে অভিলম্ব। এই যে এন ও হলো অভিলম্ব। এবার আসো আমরা আরো দুই একটা বিষয় জেনে নেই প্রতিফলন সম্পর্কিত। প্রতিফলিত রশ্মি, প্রতিফলনের পর যে আলোক রশ্মি বিভেদ তল থেকে ফিরে যায় তাকে প্রতিফলিত রশ্মি বলে। এই আলোক রশ্মিটা আপতিত হয়, প্রতিফলিত হয় এদিকে যায়, তাহলে ও কিউ হলো প্রতিফলিত রশ্মি। আপতন কোণ, আপতিত রশ্মি ও অভিলম্বের মধ্যবর্তী কোণকে বলা হয় আপতন কোণ। এটা হলো আপতিত রশ্মি, এটা অভিলম্ব, এর মধ্যবর্তী কোণটাকে বলা হয় আপতন কোণ। চিত্রে পি ও এন কোণ হলো আপতন কোণ। এরপর আসো আমরা প্রতিফলন কোণ সম্পর্কে জেনে নেই। প্রতিফলন কোণ, প্রতিফলিত রশ্মি এবং অবিলম্বের মধ্যবর্তী কোণ হলো প্রতিফলন কোণ। এটা হলো প্রতিফলিত রশ্মি আর এটা হলো অবিলম্ব, এর মধ্যবর্তী যে কোণটা আছে এটি হলো প্রতিফলন কোণ। চিত্রে এন ও কিউ হলো প্রতিফলন কোণ। এবার আসো জেনে নেই আলোর প্রতিফলনের নিয়ম বা প্রতিফলনের সূত্র। আলো যে কোনো দিকে প্রতিফলিত হয় না, কতগুলো নিয়ম মেনে প্রতিফলিত হয়। দুটো নিয়ম আছে, নিয়মগুলো হলো আলোর প্রতিফলনের সূত্র দুটি নিম্নরূপ। প্রথম সূত্র, আপতিত রশ্মি, অভিলম্ব এবং প্রতিফলিত রশ্মি একই সমতলে থাকে। চিত্রে পিও হলো আপতিত রশ্মি, এন হলো অভিলম্ব এবং ও কিউ হলো প্রতিফলিত রশ্মি, এগুলো একই সমতলে আছে। চিত্রে কাগজ সমতলে বা বোর্ডের সমতলে বিদ্যমান। দ্বিতীয় সূত্র হলো আপতন কোণ আর প্রতিফলন কোণ সর্বদা সমান হবে। চিত্রে কোণ পি ও এন সমান সমান কোণ এন ও পি কিউ।
এবার জোড়ায় কাজ আসা আমরা তোমরা জোড়াবদ্ধভাবে এই বিষয়গুলো আলোচনা করে সমাধানগুলো করে ফেলতে পারো বা এই উত্তরটা খুঁজে বের করতে পারো। এখানে দেখো এটা হলো একটা আয়না, এর মধ্যে এটা আপতিত রশ্মি, এইখানে কোণটা দেওয়া আছে 55 ডিগ্রি। তাহলে এই কোণটা কত, প্রতিফলন কোণটা কত? এখানে আমরা খুব সহজেই এইখান থেকে এইটুকু হলো আমাদের 90 ডিগ্রি, এইটুকু যদি 55 ডিগ্রি হয় তাহলে এইটুকু কত হবে? 90 ডিগ্রি মাইনাস 55 ডিগ্রি সমান সমান 35 ডিগ্রি। তার মানে এটা হবে, এই কোণটা হবে তোমার 35 ডিগ্রি। আর তোমরা প্রতিফলনের দ্বিতীয় সূত্র থেকে জানলে আপতন কোণ সমান সমান প্রতিফলন কোণ, এটা যদি 35 ডিগ্রি হয় তাহলে এই কোণটা হবে 35 ডিগ্রি। এভাবে তোমরা সহজেই আপতন কোণ প্রতিফলন কোণ দিয়ে মানগুলো নির্ণয় করে ফেলতে পারো। এরপরে দেখো দ্বিতীয় আরেকটা চিত্র আছে। এখানে এই বিবের তলের সাথে কোণ আছে 70 ডিগ্রি, তাহলে এটা হবে 20 ডিগ্রি, ফলে এই কোণটা হবে 20 ডিগ্রি। এখানে প্রতিফলন কোণ 20 ডিগ্রি। পরের চিত্রটাতে যাও, দেখো এখানে এই প্রতিফলিত রশ্মির সাথে দর্পণের কোণটা দেওয়া আছে 57 ডিগ্রি, তাহলে এই কোণটা হবে কত? 90 বিয়োগ 57 ডিগ্রি সমান সমান 33 ডিগ্রি। ফলে এটা হলো প্রতিফলন কোণ। প্রতিফলন কোণ যদি 33 হয় তাহলে নিয়ম অনুসারে আপতন কোণটা হবে 33 ডিগ্রি, তাহলে এটাও হবে 33 ডিগ্রি। এভাবে আমরা আবার প্রতিফলনের আলোর ঘটনাগুলোর ব্যবহার করতে পারি বা বিভিন্ন সমস্যার সমাধান করে নিতে পারি। পরেরটা আসা সমতল দর্পণ। দর্পণে আলোর প্রতিফলন। দর্পণ কয়েক ধরনের, গলীয় দর্পণ হয়, সমতল দর্পণ হয়। আচ্ছা, দর্পণটা কি আমরা জেনে নিব। দর্পণটা কি? যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে দর্পণ বলা হয়। যেমন আয়নাটা হলো দর্পণ। যে আয়নার বা দর্পণের প্রতিফলক পৃষ্ঠটি সমতল হয় তাকে বলা হয় সমতল দর্পণ। আমরা বাসা বাড়িতে যে আয়না ব্যবহার করি এটা মূলত সমতল দর্পণ। সমতল দর্পণের সামনে দাঁড়ালে বা কোনো বস্তু রাখলে যে ছবি দেখা যায় তাকে বলা হয় দর্পণের প্রতিবিম্ব বা প্রতিচ্ছবি, বস্তুর প্রতিবিম্ব বা প্রতিচ্ছবি। এবার আসো আমরা সমতল দর্পণের বৈশিষ্ট্য সম্পর্কে জেনে নেই। সমতল দর্পণে সর্বদা অবাস্তব বিম্ব গঠিত হয়। দর্পণ থেকে বস্তু দূরত্ব ও বিম্বের দূরত্ব পরস্পর সমান হয়। তুমি দর্পণ আয়নার যতটুকু সামনে দাঁড়াবে তোমার যে ছবিটা তৈরি হবে ওটা দর্পণ থেকে ঠিক ততটুকু দূরেই গঠিত হবে। দর্পণে বস্তুর আকার এবং বিম্বের আকার সমান হয়। সমতল আয়নার সামনে তোমার যতটুকু আকার আছে তোমার প্রতিছবির আকারও ঠিক ততটুকুই গঠিত হবে। আর অপ্রতিসম বস্তুর পার্শ্ব পরিবর্তন হয়। যেমন এখানে আর সোজা আর দেখতেছে, এটা উল্টা, এটা পার্শ্ব পরিবর্তন। এই যে লোকটা ডান হাত দিয়ে স্প্রে করতেছে, বাম হাত দিয়ে কেচি ধরে আছে, কিন্তু ছবিতে দেখা যাচ্ছে যে সে বাম হাত দিয়ে স্প্রে করতেছে, ডান হাত দিয়ে কেচি ধরে আছে। আসলে পার্শ্ব পরিবর্তনের কারণে এই ঘটনাটা ঘটে থাকে। এরপর আসা বহু প্রতিফলন কি? মুখোমুখি পরস্পর সমান্তরালে স্থাপিত দুটি সমতল দর্পণের মাঝে কোনো বস্তুকে রাখলে তা আলো দর্পণ দ্বয়ে বারবার প্রতিফলিত হয়, একে বহু প্রতিফলন বলা হয়। এ ধরনের প্রতিফলনে একটি বস্তুর অনেকগুলো প্রতিচ্ছবি বা প্রতিবিম্ব পাওয়া যায়। আমরা প্রায় সেলুনে চুল কাটতে যাই, তো সেলুনের দুই পাশের দেওয়ালে যখন দুই দিকে সমতল দর্পণগুলো থাকে আমরা তাকালে দেখা যায় যে অনেকগুলো ছবি দেখা যাইতেছে। এটা মূলত বহু প্রতিফলনের কারণে। এটা কিভাবে হয় একটু চিত্রের মাধ্যমে দেখে নাও। এই যে একটা দর্পণ, এই একটা দর্পণ সমান্তরাল করে রাখা আছে, মাঝখানে এই একটা বস্তু আছে, বস্তুটার দূরত্ব হলো 5 সেন্টিমিটার। এখানে আলো প্রতিফলিত হয়ে এইখানে 5 সেন্টিমিটার দূরে একটা বিম্ব গঠিত হলো। এরপর এই বস্তু থেকে প্রথম দর্পণে আলো প্রতিফলিত হয়ে এইখানে দেখো আরেকটা বিম্ব গঠিত হলো 10 সেন্টিমিটার দূরে, বিম্বের দূরত্ব 10 সেন্টিমিটার। এই বস্তুটা আবার এই দর্পণের এই বিম্বটা আবার এই দর্পণের জন্য বস্তু হিসাবে কাজ করবে। তখন এখান থেকে আলো প্রতিফলিত হয়ে দেখো বিম্ব গঠন করবে আরেকটা। এই বিম্ব থেকে এই বস্তুর দূরত্ব, এই দর্পণটার দূরত্ব হলো 10 যোগ 10 যোগ 5, 25 সেন্টিমিটার। দেখো বিম্বটা হয়ে গেছে 25 সেন্টিমিটার। এভাবে উভয় পাশে অনেকগুলো বিম্ব গঠিত হবে। তোমরা চিত্রে দেখতেছ 1 2 3 এরকম আরো অসংখ্য বিম্ব গঠিত হয় বহু প্রতিফলনের কারণে। এবার আসো আমরা দর্পণের একটা প্রয়োগ বা আলোর ঘটনা একটা প্রয়োগ দেখি, আলোকীয় একটা প্রয়োগ দেখি। এটা তোমরা নিশ্চয়ই যন্ত্রটার নাম জানো, পেরিস্কোপ। পেরিস্কোপ হলো এমন একটা যন্ত্র, আলোক যন্ত্র, যাতে আলোর প্রতিফলন ব্যবহার করা হয়। যেখানে সরাসরি দেখা বিপজ্জনক সেখানে পেরিস্কোপ ব্যবহার করে বাইরের জিনিস দেখা যায়। যেমন যুদ্ধের সময়
ঘর থেকে তুমি বা বাংকার থেকে বাইরের দৃশ্য দেখার জন্য পেরিস্কোপ ব্যবহার করা হয়। আবার এই যে ডুবোজাহাজ থেকে সমুদ্রের পৃষ্ঠ দেখার জন্য এই আমরা পেরিস্কোপ ব্যবহার করে থাকি। এই যে এখানে পেরিস্কোপ লাগানো আছে। এবার আসো পেরিস্কোপ কিভাবে তৈরি করতে হয়। পেরিস্কোপ তৈরি করা একেবারে সহজ একটা কাজ। ধরো এটা একটা লম্বা নল নিবা, নলটা এরকম নিরেট হল হবে না, ফাঁপা নল, পাইপ নিবা। পাইপ নিয়ে এই পাশে একটা ছিদ্র করবা, তার বিপরীত পাশে আরেকটা ছিদ্র করবা। এই ছিদ্রের মুখে এবার 45 ডিগ্রি কোণে একটা দর্পণ বসাবা, এই ছিদ্রের মুখে 45 ডিগ্রি কোণে দর্পণ বসাবা, তাহলে পেরিস্কোপ তৈরি হয়ে গেল। এই যে দেখো, এটা একটা ছিদ্র, এটা একটা ছিদ্র, এই ছিদ্রের মুখে 45 ডিগ্রি কোণে একটা দর্পণ আছে, সমতল দর্পণ, এখানে একটা দর্পণ আছে। এই দর্পণ বসালেই তোমাদের পেরিস্কোপ তৈরি হয়ে যাবে। পেরিস্কোপের সাহায্যে কিভাবে বস্তুকে দেখা হয় এখানে দেখো, খুব সহজেই তোমরা এটা বুঝতে পারবে চিত্রের মাধ্যমে। এখানে একটা পেরিস্কোপ আছে, এখান থেকে তাকানো হচ্ছে, এই বস্তুটাকে দেখবে। কিভাবে দেখবে? খুব ইন্টারেস্টিং ব্যাপার, যে এখান থেকে আলো এসে প্রথম দর্পণে আপতিত হবে, এখানে প্রতিফলিত হয়ে দ্বিতীয় দর্পণে আপতিত হবে, দ্বিতীয় দর্পণ থেকে প্রতিফলিত হয়ে চোখে আসবে, ফলে এই বস্তুটাকে এখানে দর্পণের মধ্যে একটা প্রতিবিম্ব আকারে দেখা যাবে। ঘটনাটা আসলেই মজার, যে আমি বাইরে গেলাম না, কিন্তু দেয়ালের উপর দিয়ে বাইরে পুরো দৃশ্যটা দেখে নিলাম। এটা আসলেই মজার একটা বিষয়। তবে এই বিষয়টা যুদ্ধক্ষেত্রে বাংকারে থেকে যখন বাইরে থেকে গুলি খাওয়ার ভয় আসে, তখন এটাকে দেখা হয়, এইভাবে দেখা হয়। এই যে দেখো, এখানে একটা হাতির ছবি, হাতির কাছে গেলে হয়তো তুমি হাতে আক্রমণ করতে পারে, তাই দেয়ালের পাশ থেকে তুমি দেখতে চাচ্ছ, তখন এই পেরিস্কোপ ব্যবহার করে খুব সহজে এইভাবে দেখে ফেলতে পারবা। আচ্ছা, এরপরে আসো একটা সৃজনশীল প্রশ্ন এবং তার উত্তর সম্পর্কে জেনে নেই। প্রশ্নগুলো চিত্রটি লক্ষ্য করো। এখানে দর্পণ আছে দুইটা 90 ডিগ্রি কোণে, এই দর্পণে 20 ডিগ্রি কোণ করে, দর্পণের সাথে 20 ডিগ্রি কোণ করে আলো আপতিত হচ্ছে। প্রতিফলন কাকে বলে? প্রতিফলনের নিয়ম লেখা। দ্বিতীয় দর্পণে আলোর প্রতিফলিত রশ্মিটি চিত্র আঁক। দর্পণদ্বয় পরস্পর সমান্তরাল করা হলে কি ধরনের প্রতিফলন হবে ব্যাখ্যা করো। উত্তর, প্রতিফলন সম্পর্কে এর মধ্যে আমি তোমাদের জানাইছি, কোনো বস্তু থেকে আলো, কোনো বস্তুর উপর আলো পড়ে ফিরে এলে তাকে আলোর প্রতিফলন বলা হয়। আলোর প্রতিফলনের নিয়ম দুটা সূত্র ইতিমধ্যে আমি আলোচনা করে ফেলেছি। দেখো, আপতিত রশ্মি, অবিলম্ব এবং প্রতিফলিত রশ্মি একই সমতলে থাকে। দ্বিতীয় নিয়মটা হলো আপতন কোণ এবং প্রতিফলন কোণ পরস্পর সমান হবে। এবার এই দর্পণ দুটাকে এবার 90 ডিগ্রি কোণে আছে, এই রশ্মিটা দ্বিতীয় দর্পণে প্রতিফলিত রশ্মি কত হবে সেটা আমরা আঁকার চেষ্টা করি। আলোর প্রতিফলনের দ্বিতীয় নিয়ম অনুসারে আপতন কোণ এবং প্রতিফলন কোণ পরস্পর সমান হয়। আচ্ছা, নিচে দ্বিতীয় দর্পণে প্রতিফলিত রশ্মিটি আঁকা হলো। দেখো, এখানে দর্পণের সাথে আপতিত রশ্মির মধ্যবর্তী কোণ হলো 20 ডিগ্রি। এরপর আপতন বিন্দুতে একটা অভিলম্ব এঁকে নেই, তাহলে এই কোণটা হবে 70 ডিগ্রি। 90 - 20 = 70, আপতন কোণ 70 ডিগ্রি। এবার আমরা প্রথম দর্পণের জন্য প্রতিফলন কোণ 70 ডিগ্রি এঁকে নিব। প্রথম দর্পণে 70 ডিগ্রি কোণ আঁকা হয়ে গেল। এরপরে BC হলো প্রথম দর্পণের প্রতিফলিত রশ্মি, এটা আবার দ্বিতীয় দর্পণের জন্য আপতিত রশ্মি। এটার সি বিন্দুতে অভিলম্ব এঁকে নাও। এটা যদি 70 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা হবে 20 ডিগ্রি, এর একান্তর কোণ হবে এটা 20 ডিগ্রি, অর্থাৎ এখানে দ্বিতীয় দর্পণে আপতন কোণ হবে 20 ডিগ্রি। আর এই 20 ডিগ্রি কোণের সমান করে কোণ এঁকে নিলেই তোমরা দ্বিতীয় দর্পণে সিডি প্রতিফলিত রশ্মিটি পেয়ে যাবে। এভাবে দ্বিতীয় দর্পণে তোমরা প্রতিফলিত রশ্মিটি আঁকবে। এরপর আসা, দর্পণ দুটিকে পরস্পর সমান্তরাল করে দিলে কি হবে? বহু প্রতিফলন হবে। বহু প্রতিফলন সম্পর্কে আমি আলোচনা করে ফেলছি, যে এখানে বস্তু থাকলে এই দর্পণে আপতিত হবে, প্রতিফলিত হয়ে বিম্ব গঠন করবে। বস্তু দূরত্ব 5 সেন্টিমিটার, বিম্বের দূরত্ব 5 সেন্টিমিটার। আমরা ইচ্ছা মতো একটা দূরত্ব তুমি 10 সেন্টিমিটার নিতে পারো ইচ্ছা মতো। এরপরে এই বস্তু থেকে এখানে আলো প্রথম দর্পণে আপতিত হয়, প্রতিফলিত হবে এবং আরেকটা বিম্ব গঠিত হবে। এই যে 10 সেন্টিমিটার দূরে আরেকটা বিম্ব গঠিত হলো। এভাবে দ্বিতীয়, তৃতীয় এবং অন্যান্য বিম্বগুলো গঠিত হবে। এরপর আসো, এই অধ্যায় থেকে যা আলোচনা করলাম তা থেকে আমরা কি কি শিখলাম। আলোর প্রতিফলন কত প্রকার? 2 প্রকার। কোনো বস্তু যত সাদা ও উজ্জ্বল দেখায়, তাতে বস্তু তত বেশি প্রতিফলন হবে, তত কম প্রতিফলন হবে। নিচের কোনটি সঠিক? তত কম আলো শোষিত হবে। 1 আর 3 সঠিক, এখানে হবে 1 আর 3। আচ্ছা, কোনো বস্তু আমরা যখন দেখতে পাই তখন বস্তুটির থেকে আলোর প্রতিফলন হয়। প্রতিফলন আর না হলে আলোর আমরা দেখতে পাবো না। এখানে দেখো, এটা আপতন কোণ দেখা যাচ্ছে 40 ডিগ্রি, ফলে প্রতিফলন কোণ হবে 40 ডিগ্রি। চিত্রে এই কোণটা হলো 40 ডিগ্রি। এরপরে
চিত্রে এই কোণটা হলো 57 ডিগ্রি, ফলে এই কোণটা হলে 33 ডিগ্রি, তাহলে প্রতিফলন কোণ হবে 33 ডিগ্রি, আর প্রতিফলন কোণ আপতন কোণ সমান হওয়ার কারণে আপতন কোণ হবে 33 ডিগ্রি। আচ্ছা, এবার আসো একটা বাড়ির কাজ। তামিম সকালে দাঁত ব্রাশ করে বাসার বেসিনের আয়নার সামনে যাওয়ার সময় দেখল সে যতই বেসিনের দিকে এগিয়ে যাচ্ছে ততই তার বিম্ব আয়নার দিকে এগিয়ে আসছে। এ সময় আয়না ব্যবহার করে তার বন্ধুর তৈরি করা যন্ত্রটির কথা মনে পড়ল, যা দিয়ে তার বন্ধু যে যন্ত্রটা তৈরি করছে তা দিয়ে ঘরে লুকিয়ে থেকে বাইরের দৃশ্য দেখা যায়। তামিম অনুরূপ একটি যন্ত্র তৈরি করতে চাইল। আলোর শোষণ কি? আমি একটু আগে আলোচনা করে ফেলেছি আলোর শোষণ কি, আলোর নিয়মিত ব্যাপ্ত প্রতিফলনের পার্থক্য, এটাও আমি আলোচনা করে ফেলেছি, তোমরা ওইখান থেকে অনুসরণ করলে পেয়ে যাবে। তামিমের প্রতিচ্ছবির পরিবর্তনের কারণ কি? তোমরা আলোর সমতল দর্পণের একটা বৈশিষ্ট্য থেকে জানতে পারছো যে দর্পণ থেকে বস্তু দূরত্ব যত হবে দর্পণ থেকে প্রতিচ্ছবির দূরত্ব ঠিক ততটুকুই হবে। যখন তামিম এভাবে দর্পণের দিকে এগিয়ে যাচ্ছে তখন দর্পণ থেকে তার দূরত্ব কমতেছে, ফলে তার প্রতিচ্ছবির দূরত্ব কমে যাবে। এর কারণে যখন তামিম দর্পণের দিকে এগিয়ে যাচ্ছে তার প্রতিচ্ছবিটাও এগিয়ে আসতেছে, অর্থাৎ অবস্থানে পরিবর্তন করেছে। এইভাবে তোমরা উত্তরটা লিখবে। তামিম কিভাবে যন্ত্রটি তৈরি করে? তা ঘরে লুকিয়ে থেকে বাইরে জিনিস দেখার জন্য যন্ত্র হলো পেরিস্কোপ। পেরিস্কোপের গঠন আমি অলরেডি আলোচনা করেছি, তোমরা পেয়ে যাবে, ওটা অনুসরণ করলেই হয়ে যাবে। তোমরা এই বাড়ির কাজটি অবশ্যই করে স্কুলে জমা দিবে, তোমাদের শ্রেণী শিক্ষক এটা মূল্যায়ন করবে এবং এটার উপর তোমাদের মার্কিংও হবে। ক্লাসটি পুনরায় দেখতে পাবে, ফেসবুক থেকে দেখতে পাবে, মোহনা টিভি ফেসবুক পেজে গিয়ে দেখতে পাবে। আর যদি কেউ ইউটিউব থেকে দেখতে চাও তাহলে মোহনা টিভি আমাদের পাঠশালা এখানে গিয়ে ক্লাসগুলো পুনরায় দেখতে পাবে। আশা করি তোমরা সবাই ক্লাসটি আজকে উপভোগ করেছ। সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে, মনোযোগ দিয়ে পড়ালেখা করবে, কারণ শিক্ষাই শক্তি, শিক্ষাই জ্ঞান, শিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষা ছাড়া কোনো উপায় নেই। আমরা অবশ্যই তোমরা পড়ালেখা ভালো করে করবে। আবার দেখা হবে। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।